দুইজন নেতা ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। কেউ কাউকে দেখতে পারত না, একজন আরেকজনের চোখের দিকে তাকাতো না। সংসদের মধ্যে পাশাপাশি বসবার নিয়ম ছিল, পাশাপাশি বসবে না, দুইজন দুই করে চলে গেছে যদি একজন আরেকজনের দিকে চোখ পড়ে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলিয়ে এতদিন ধরে কথাবার্তা বললাম, কোন ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি। আমি কথাটা এই জন্য বলছি, আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে, অন্তর্নিহিত ভাবে হয়েছে, এটা অনেকে আমরা বুঝতে পারছি না। যে সরকারটা আসবে, যে নির্বাচনটা হবে, এই নির্বাচনকে দুইটা দায়িত্ব দেওয়া, যে এক হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা সরকার হিসেবে কাজ করবে, সরকার গঠন করবে। আবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সংবিধানের মৌলিক সংস্কার অর্থাৎ গণপরিষদ কিংবা সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব, এই ক্ষমতাটা তারা ভোগ করবে। নির্বাচন হবে, তারও আগের বিষয় ছিল যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প ছিল না। 5ই আগস্টে গত বছর সরকারের পরিবর্তন হবার পরে মাত্র 36 ঘন্টার মধ্যে অথবা তারও আগের সময় বিএনপি যখন সমাবেশ করে বলেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন অনেকেই অপছন্দ করেছিল। আসলে একটু অসময়িত ছিল, ওটা অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি। কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল। কেন এই পরিস্থিতি যা এখনো হয়ে আছে, তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই। মাঝে মাঝে বলি, এখন আপনাদের কাছে বলছি, নেপাল এবং শ্রীলঙ্কাতে কোন সংস্কারের ব্যাপার ছিল না, তারা তো ভোট করেছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার দিয়েছিল, চালটা সব শোধ করে দিয়েছে, টাকা পয়সা শোধ করে দিয়েছে। আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। তবে আমি এই জন্যে, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি এই সরকারকে, সংস্কার কমিশনকে, তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কমিশনকে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় তারা এটা নিয়ে আসছেন, আমরা সবাই মিলেই করেছি। মানে এরকম ছিল পরিস্থিতি, দুইজন নেতা ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। কেউ কাউকে দেখতে পারত না, একজন আরেকজনের চোখের দিকে তাকাতো না। সংসদের মধ্যে পাশাপাশি বসবার নিয়ম ছিল, পাশাপাশি বসবে না, দুইজন দুই করে চলে গেছে যদি একজন আরেকজনের দিকে চোখ পড়ে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলিয়ে এতদিন ধরে কথাবার্তা বললাম, কোন ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি। আমি কথাটা এই জন্য বলছি, আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে, অন্তর্নিহিত ভাবে হয়েছে, এটা অনেকে আমরা বুঝতে পারছি না, অথবা এই মুহূর্তে ধরতে পারছি না। মানে কিরকম ভাবে ইংরেজিতে বলে না, ভালো খবর কোনটা, এনিথিং দ্যাট ব্লিডস লিডস বলে, এরকম। মানে যেটা রক্ত ঝরায় সেটা বড় সংবাদ হয়, ঝগড়াঝাটি হয় তো বড় সংবাদ হয়, শান্তিপূর্ণ বিকাশের সংবাদ খুব হয় না। আমাদের এখানেও যে ভেতরে ভেতরে এত বড় একটা অর্জন হয়ে গেছে। আজকেও পত্রপত্রিকা খুলে দেখেন, আপনি পত্রপত্রিকা খুললে চটলে বুঝতে পারবেন না যে কতদূর অগ্রগতি হয়েছে, কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি সবাই এক কথা বলেছে যে বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রায় কাছাকাছি বলছি কেন, কিছু কিছু বিষয় তো থাকবে যে শেষ পর্যন্ত মিলবে না, আবার কিছু এখনো জাগরুক আছে কিন্তু পরে থাকবে না, সেটারও নিষ্পত্তি হয়ে যাবে। যেমন ধরেন পিয়ার নিয়ে কিন্তু যে 86টা সংস্কার প্রস্তাব আছে, যেটা জুলাই সনদের মধ্যে আসবে, তার মধ্যে পিয়ার নাই, ওটা অনেক আগেই বাদ পড়েছে। এবং এখন পিয়ার নিয়ে গতকালও কোনো কথা হয়নি, আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পিয়ারটা এখন আর তারা ইস্যু করছে না। তারা বলছেন কি, মানে একই দিনে ভোট হতে পারবে না, আগে গণভোট হোক তারপরে ওই ভোট হোক। আমি মনে করি এটাও কোনো আটকাবে না এই জন্য যে একদিনে হলে যে অসুবিধা নয়,
যারা সারাদিন এখানে যে বক্তৃতা করেছেন উনি বুঝিয়ে দিয়েছেন, এটা উনি ওখানেও বলেছেন, এবং এর পাল্টা জবাব কেউ দিতে পারেনি। সমস্যা একটা ব্যাপার আছে কি, যে আমরা যে গণভোটটা করব, আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, একদম ভিন্ন মত। নির্বাচনী চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জাতীয় সনদের ক্ষেত্রে যদি আসলে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারে এবং এইটাকে কেন্দ্র করে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যেমন ধরেন যদি বলা হচ্ছে যে নির্বাচনের আগে আসলে সংবিধানের সংস্কারের কাজটা আগে সম্পন্ন করতে হবে, কিংবা কেউ মনে করতেছে আগে সম্পন্ন করতে গেলে আসলে নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা পিছিয়ে পড়বে, এই দুই ধরনের যে আসলে পরস্পর বিরোধী অবস্থা, যে একটা আরেকটাকে আসলে বাধাগ্রস্ত করে, এই জায়গাটার একটা মীমাংসা, যাতে যে নির্বাচনও পিছাবে না, সংস্কার আসলে বন্ধ হবে, এইটার মধ্যেখানের একটা সমাধান হিসেবে আসলে গণভোট এবং গণভোটের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব বিষয়ে জাতির মতামত দিয়ে নেওয়া, এবং যেই সরকারটা আসবে, যে নির্বাচনটা হবে, এই নির্বাচনকে দুইটা দায়িত্ব দেওয়া, যে এক হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা সরকার হিসেবে কাজ করবে, সরকার গঠন করবে, আবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সংবিধানের মৌলিক সংস্কার অর্থাৎ গণ পরিষদ কিংবা সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব, এই ক্ষমতাটাও তারা ভোগ করবে। এই বিষয়গুলিতে যেহেতু ধরেন এক ধরনের কাছাকাছি আসা গেছে, আমার কাছে মনে হয় 8 তারিখের পরে বাংলাদেশে আবার নতুন করে যে সংকটটা ব্যাপারে অনেক বেশি আসলে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই জায়গাটার কিছুটা আসলে পরিবর্তন করবে। বাংলাদেশের মানুষ আসলে দেখতে পাবে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে কি হবে না, এইটা নিয়ে যে আশঙ্কাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, আসলে এই ধারণা তৈরি হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে, যদি এটা সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হতে পারে, এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে এবং সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে। এই মনোবৃত্তিটা, এই অবস্থাটা যদি আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আসলে প্রকাশ হয়, আর এটা আসলে এক ধরনের তৈরি হয় পরিস্থিতিতে, তাইলে আসলে নির্বাচনের বাকি যে চ্যালেঞ্জগুলি থাকবে সেগুলো হচ্ছে অনেকটাই আইন শৃঙ্খলা এবং আসলে যার যার জায়গায় নিজেরা চলে হওয়ার জন্য যে মরিয়া প্রচেষ্টা থাকে সেটা থেকে। আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারটা আসলে এখনো পর্যন্ত মনে হচ্ছে বড় জোট, 3টা জোটে নির্বাচন বিভক্ত হয়ে পড়তে পারে, যদি ধরে বিএনপির সাথে হয়তো একটা অংশ, ইসলামিক পার্টি জামাতে ইসলামী সহ ইসলামিকদের যদি কেউ কেউ একটা অংশ হয়, আর এর বাইরে যারা আসলে লিবারেল ডেমোক্রেটিক ফোর্সেস, গণতন্ত্র মঞ্চ সহ, এইটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা হতে পারে। আবার ধরেন এইটাও অপরে আসতে পারে, 3টার মধ্যে 2টা জোটে রূপান্তরিত হইতে পারে বাংলাদেশের রাজনীতি। সেই জায়গা যদি আসলে তৈরি হয়, সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আমার কাছে মনে হয় যে নির্বাচনের মধ্যে যে ধরনের আসলে খেয়ে হয়, এইটা হয় কখন, এটা হয় হচ্ছে আসলে তুমুল প্রতিদ্বন্দ্বিতার অবস্থা তৈরি হয়। আপনিও জিততে পারেন, আমিও জিততে পারি, আপনি 1 ভোট বেশি পাইলে আপনি জিতে যাবেন, আমি 1 ভোট বেশি পাইলে জিতে যাব। এইরকম যদি আসলে শক্তিটা যদি এরকম আসলে জায়গায় দাঁড়ায়, তাহলে নির্বাচনের সম্ভাবনা, মানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবং এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এক ধরনের চাপ তৈরি করতে পারে। কিন্তু মঞ্জু যেটা বললো এরকম না বলে আমি যদি বলি যে ধরেন বাংলাদেশের নির্বাচন এরকম ভাবে হচ্ছে যে 3টা জোট বড় বড়, অথবা 2টা জোট হলে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আরো কমে যাবে, এমনকি 3 জোটও যদি হয় সেইখানে আসলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ব্যালেন্স তৈরি হবে। এবং ব্যালেন্স যদি তৈরি হয়, বাংলাদেশের রাজনীতিতে যদি ব্যালেন্সড অবস্থা আসে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই পুলিশের যেটা কথা বলা হচ্ছে যে তাদের মনোবল কম, আর্মিকে নিষ্ক্রিয়, রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে এগুলি প্রথমত মনস্তাত্ত্বিক ভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমার মনে হয়, এবং মনস্তাত্ত্বিক ভাবে কমায় আনতে পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করতে পারবে। তো প্রধানত আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে মনস্তাত্ত্বিক সংকট, এইটা এই ঐক্যবদ্ধ কমিশনের ভেতর দিয়ে কিছুটা কমে আসবে এবং তারপর এটা কমতে শুরু করবে, এবং এর ভেতর দিয়ে আমাদেরকে এই নির্বাচনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে,
কিন্তু এটার একটা ভালো জায়গা হচ্ছে যে আজকে যে আলাপ শুরু হলো, এরকম বহু আলাপ আমাদের করতে হবে। সেদিক থেকে আসলে নাগরিক যুব ঐক্যকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই, এবং আমরা এগুলি আরো আলাপ করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথাটা আমি এখানে শেষ করতে চাই।